আসসালামু আলাইকুম। সমতুল্য ভেক্টরের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। যারা যারা আমাদের এই মুহূর্তে আমাদের ক্লাসে জয়েন করেছো তারা তাড়াতাড়ি বেশি করে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা এটা দেখার সুযোগ পায়। ওকে, এটা হচ্ছে আমাদের সমতুল্য ভেক্টরের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সমতুল্য ভেক্টরের যে বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা বিভিন্ন প্রমাণ দেখব। তো এই সমতুল্য ভেক্টরের যে সবচেয়ে বেশি যে সমস্যা হয় আর কি, সেটা হচ্ছে চিত্র অঙ্কন করা এবং তীর চিহ্ন ইউজ করা, মানে কোন দিকে তীর চিহ্নটা ইউজ করব, এটা বেশি ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এটাই সমস্যা হয়ে থাকে। ওকে, তো এইটা দেখার জন্য আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। যারা যারা প্রথম ক্লাসটা আমরা করেছো তাদেরকে তো ধন্যবাদ, তারা এটা বুঝতে পারবা সহজেই। আর যারা দেখো নাই তারা অবশ্যই গ্রুপ থেকে দেখে নিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা এই ডেসক্রিপশন বক্সে আমরা প্রথম ক্লাসের লিংকটি দিয়ে দেবো, ওখান থেকে অবশ্যই দেখে নিও। ওকে, দেখো এই প্রমাণগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে যে জিনিসগুলো লাগবে আমি একটু আজকে সামান্য সেইগুলো আগে আলোচনা করে তারপর আমরা ক্লাসটি শুরু করব। ওকে, দেখো এই যে যতগুলো প্রমাণ আছে প্রত্যেকটা প্রমাণে আমাদের 2-3টা বিষয় অবশ্যই লাগবে, ঠিক আছে? তাহলে যেমন দেখো ত্রিভুজ বিধি, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি, আমরা গত ক্লাসেও কিন্তু ভেক্টর যোগে ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, ভেক্টর যোগে ত্রিভুজ বিধিটি কিরকম ছিল খুব সংক্ষেপে আমি এখন বলতেছি, ঠিক আছে? ত্রিভুজ বিধিটা এরকম ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি একই ক্রমে একই রকমের ভেক্টরকে প্রকাশ করে, দেখো যদি একই দিকে এই এ বি একটা বাহু এবং বিসি একটা বাহু এবং এসি একটা বাহু, যে কোনো দুই বাহু যদি একই দিকে যদি কোনো দুইটা ভেক্টরকে প্রকাশ করে, সমযোজী কোনো ভেক্টরকে প্রকাশ করে, তাহলে তার যে তৃতীয় যে বাহুটা থাকবে এই তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এদের মান এবং দিককে প্রকাশ করবে, তাই না? তাহলে দেখো এই দুইটার দিককে এই দিকে আছে না একই দিকে, তাহলে বিপরীত যে তৃতীয় যে বাহুটা মানে এসি বাহু, এটা কিন্তু এদের দিক হবে কিন্তু এই দুইটার দিকের বিপরীত, তার মানে এদের দিক হবে এই দিকে, ঠিক আছে? এবং তাহলে এদের যোগফলটা কেমন হবে? দেখো একই দিকে যেরকম যে ভেক্টরগুলো থাকবে তাদের যোগফল এ বি যোগ বিসি, ঠিক আছে, সমান কত হবে? এসি বাহু এসি। ওকে, এটা আমরা কিভাবে মনে রাখবো? প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু দ্বারা গঠিত ভেক্টরের সমান। প্রথম ভেক্টরের প্রথম বিন্দু হচ্ছে এ, শেষ ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে সি, তাহলে গঠিত যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে এসি ভেক্টর হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগে ত্রিভুজ বিধিটা ছিল। ওকে, এরপরে যে জিনিসটা আমাদের প্রত্যেকটা প্রমাণে যে জিনিসটা আমাদের লাগবে সেটি হচ্ছে সমান ভেক্টর। দেখো গতদিনও কিন্তু আমরা সমান ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? এখন দেখি সমান ভেক্টর, সমান ভেক্টর। আমি এখানে সামান্য আলোচনা করতেছি সমান ভেক্টর নিয়ে, গত ক্লাসে তো আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। দেখো সমান ভেক্টর কি? সমান ভেক্টর দুইটা ভেক্টর, মনে করো একটা ভেক্টর হচ্ছে এ বি, যদি অন্য একটা ভেক্টর সিডি সমান হয়, এই দুইটা ভেক্টর অটোমেটিক সমান যদি হয় তাহলে 3টা শর্ত পূরণ করার পরে এদেরকে সমান হতে হবে, ঠিক আছে? দেখো প্রথম শর্ত হচ্ছে মান সমান হতে হবে, মান সমান, ঠিক আছে? মান সমান হতে হবে, মানটা কি? এই যে মানটা হচ্ছে শুধুমাত্র এদের যে দৈর্ঘ্যটা, তাই না, ভেক্টরের এখানে কোনো ভেক্টর চিহ্ন থাকবে না। তাহলে কিভাবে করতে হয় মান বের করতে হয়? কিভাবে আমরা জানি? এই ভেক্টরের দুই পাশে কি করতে হবে? মডুলাস চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এটা আমরা এই এবি ভেক্টরের মান পেয়ে গেলাম, সমান সিডি ভেক্টর এরও মান এরকম ভাবে বের করতে হবে মডুলাস চিহ্ন দিয়ে। ওকে, অথবা এদের যে উপরে যে ভেক্টর চিহ্ন থাকবে না, ওই ভেক্টর চিহ্ন উঠাই দিলেও কিন্তু এরকম সিডি হয়ে যাবে, মানে মডুলাস দিলে এই উপরে যে ভেক্টর চিহ্ন কাটাকাটি যায়, এখানে স্কেলার যে মানটা ওইটাই থাকবে, এবি সমান সিডি। সমান ভেক্টর এরকম সমান ভেক্টর হতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে তাদের মান সমান হতে হবে। 2 নম্বর যে শর্তটা, 2 নম্বর শর্ত হচ্ছে ধারক রেখা একই হতে হবে। আমরা আলোচনা করেছিলাম যে ধারক রেখাটা কি? ধারক রেখা হলো যে ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ। বিস্তারিত বলতেছি না, খুবই সহজে মানে খুবই সংক্ষেপে বলতেছি। ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ সেটা হলো ধারক রেখা। ধারক রেখা একই হতে হবে। যদি একই না হয়, একই মানে কি? মানে এখানে একটা রেখা আছে, এর উপরে এবি ভেক্টরও এই যে রেখার উপরে আছে, এই সিডি ভেক্টরও সেই রেখার উপরেই আছে, তাহলে আমরা এটা বলি একই রেখা। একই যদি না হয় তাহলে অবশ্যই কি হতে হবে? সমান্তরাল হতে হবে, সমান্তরাল। এইবার সমান্তরালও যদি না হয়, আমরা একটা জিনিস দেখছিলাম, যদি সমান্তরালও না হয় তাহলে কি হবে? অবশ্যই শূন্য ভেক্টর হতে হবে,
শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য এবং এদের যে দিক আছে এটা নির্ণয় করা যায় না, সেই ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। যে এরা যদি সমান হয়ে যায়, তার মানে এটার মানও যদি শূন্য হয়, এটার মানও যদি শূন্য হয়, তখন কি এরা তো সমান হবেই, তাই না? এদেরকে তখন শূন্য ভেক্টর বলা হবে। আর শূন্য ভেক্টর হলে তারা তো অবশ্যই সমান ভেক্টরই হবে। আর 3 নম্বর যে শর্তটা ছিল সেটা হচ্ছে দিক একই দিকে হতে হবে, একই দিকে হতে হবে। ওকে, এই তিনটা ছিল সমান ভেক্টরের শর্ত। এই সমান ভেক্টর কিন্তু প্রত্যেকটা আমাদের যে প্রায় প্রত্যেকটা প্রমাণে কিন্তু সমান ভেক্টর লাগবে, ঠিক আছে? তার জন্য আমি এই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। এখন আমরা মূল আলোচনায় চলে যাব, ঠিক আছে? দেখো, ভেক্টর যে প্রমাণগুলো আছে, প্রমাণগুলো করতে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর যে বিষয়টা সমস্যা হয় সেটি হলো চিত্র অঙ্কন করা এবং তীর চিহ্ন ইউজ করা, ঠিক আছে? তীর চিহ্নগুলো দেওয়ার জন্য আমাদের যে বিভিন্ন রকমের বিধি আছে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, তারপরে সামান্তরিক যে বিধি, এইগুলো যদি আমরা ভালো করে ওই ক্লাসটি করি তাহলে আমরা তীর চিহ্ন নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তারপর আমি এখন এই বিষয়ে আলোচনা করব সামান্য। আর চিত্র অঙ্কন করার কথা বলি যে উদ্দীপকে যা দেয়া থাকবে, যে তথ্য দেয়া থাকবে, ঠিক সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের চিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? এর অতিরিক্ত আমরা কোনো কিছু চিত্র অঙ্কন করব না। যদি পরে প্রয়োজন হয় প্রমাণ করার ক্ষেত্রে, যদি দেখবো যখন আমরা প্রমাণ করব, প্রমাণের ক্ষেত্রে যদি আমার কোনো কিছু অঙ্কন করার প্রয়োজন হয়, কেবলমাত্র ওই সময় আমরা অতিরিক্ত যেটা ওটা অঙ্কন করব। কিন্তু প্রাথমিক অবস্থায় উদ্দীপকে আমাদের যা দেয়া থাকবে এক্স্যাক্টলি আমরা ওই অনুসারেই কিন্তু কাজ করব, ঠিক আছে? যেমন দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক, ঠিক আছে? এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, তাহলে দেখো এখানে ত্রিভুজ বলা হয়েছে, তার মানে অবশ্যই আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা অবশ্যই ত্রিভুজ নিয়ে কিন্তু কাজ করতে হবে, এটাই বোঝাচ্ছে। তার মানে আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, ঠিক আছে? এই ত্রিভুজ অঙ্কন করে ফেললাম, ত্রিভুজ নাম দিয়ে দিলাম এ বি সি। ওকে, ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ বি সি। এরপরে বলছে কি যে কোনো দুই বাহু, যে কোনো দুই বাহু, তার মানে কি এখানে যে তিনটা বাহু আছে, এ বি বাহু, বি সি বাহু, এ সি বাহু, তাই না? এর যে কোনো দুইটা বাহুকে আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমাদের ইচ্ছা মতো যে কোনো দুইটা বাহু, এই বাহু এবং এই বাহুটাকে আমরা সিলেক্ট করলাম, সেইটার আবার মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু আছে, তাই না? তার মানে মধ্যবিন্দু দ্বয়, তার মানে এ বি বাহু এবং এসি বাহু আমরা সিলেক্ট করছি, বিসি বাহু কিন্তু আমরা সিলেক্ট করি নাই। আমরা যদি বিসি বাহু নিয়ে কাজ করতাম তাহলে যে কোনো দুইটা বাহু নিয়ে আমরা কাজ করব, সেই দুইটা বাহুরই মধ্যবিন্দু বের করতে হবে। মনে করলাম এ বি এর মধ্যবিন্দু হলো ই আর এসি এর মধ্যবিন্দু হলো এফ, ঠিক আছে? মধ্যবিন্দু শেষ। দেখো উদ্দীপকে যেরকম বলতেছে আমরা সেইভাবেই কিন্তু কাজটা করতেছি, ঠিক আছে? তারপর বলছে সংযোজক, মানে কি ওই যে মধ্যবিন্দু দুইটা থাকবে ওই দুইটা কি করতে হবে? যোগ করে দিতে হবে। তার মানে কি সংযুক্ত হয়ে গেল, এখানে ই এফ, দেখো ই এফ সংযুক্ত হয়ে গেল। ওকে, এই পর্যন্ত কিন্তু শেষ। উদ্দীপকে যা বলছিল সেইভাবে কিন্তু চিত্রটা অঙ্কন করা শেষ হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে তার সেকেন্ড কি, যে এই যে সংযোজক রেখাংশ ই এফ, এইটা ত্রিভুজের তৃতীয় যে বাহুটা আছে, তৃতীয় বাহু কোনটা? বিসি বাহু। কেন তৃতীয় বাহু? কারণ আমরা এ বি এবং এসি আগে থেকেই কাজ, ওই দুটা নিয়ে আগে থেকে কাজ করেছি, তাই না? তাহলে যেটা নিয়ে কাজ করেনি সেটা হলো বিসি বাহু। তাহলে এ প্রমাণ করতে হবে ই এফ সমান হবে হাফ বিসি। এখানে বলা হয়েছে যে তার অর্ধেক এবং সমান্তরাল হবে, তার মানে ই এফ সমান্তরাল বিসি। একটা জিনিস বলে রাখি যে যেখানেই বলবে সমান্তরাল, সমান্তরালের ক্ষেত্রে প্রমাণ করার ক্ষেত্রে আমাদের একদমই মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। কারণ যদি সমান ভেক্টর হয়, আমরা কেবলমাত্র দেখলাম যে সমান ভেক্টরে তিনটা শর্ত থাকবে। 2 নম্বর শর্ত ছিল কি, যে ধারক রেখা একই হবে এবং একই যদি না হয় তাহলে অবশ্যই সমান্তরাল হবে। ওকে, তাহলে আমাদের সমান্তরাল প্রমাণ করাটা আমাদের একদমই মাথায় এটা প্যারা নিয়ে কোনো প্রয়োজনই নাই। এটা আমরা যখনই আমরা এটা সমান করতে পারবো, সমান প্রমাণ করতে পারবো, অটোমেটিক সমান্তরাল প্রমাণ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই এখন হচ্ছে ত্রিভুজের যে দিকগুলো দেব, মানে ভেক্টর যে তীর চিহ্নগুলো দেব, আমরা কোন দিকে দেব? আমরা কিন্তু ত্রিভুজ বিধি একটু আগেও আমরা দেখলাম, গত ক্লাসে আমরা দেখেছিলাম, তাই না? ত্রিভুজ বিধি কি ছিল? ত্রিভুজের যে কোনো দুই বাহুর দিকে একই দিকে হবে, তাই না? তার মানে বড় যে ত্রিভুজটা, এটার কথা যদি চিন্তা করি, এটা একই দিকে দিয়ে দিলাম, তার মানে আরেকটা তৃতীয় যে বাহুটা থাকবে এসি বাহু, এটার দিক তাহলে কোন দিকে হবে? নিচের দিকে হবে অবশ্যই, ঠিক আছে? ছোট ত্রিভুজের ক্ষেত্রে একই রকম, এইদিকে একটা বাহু আছে, এটা হবে এইদিকে, ঠিক আছে? এদিকে হলো একবার দিলাম আর আদর প্রয়োজন নেই দুইবার, ঠিক আছে? এইটা হলো আমাদের তীর চিহ্ন শেষ। এবার আমরা প্রমাণ করব। আসলে এখানে প্রমাণটা কি? ত্রিভুজ এ
এবিসি এর মনে করি আর কি, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু 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 যথাক্রমে কত? যথাক্রমে ই এবং এফ। ওকে, ই এফ হলো এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, এখন আমরা কি করব? ই এফ যোগ করে দিই, ই এফ যোগ করে দিলাম, যোগ করি। আমাদের যেটা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ই এফ সমান হাফ বিসি এবং ই এফ সমান্তরাল বিসি। বলছি যে সমান্তরালের কথা নিয়ে আমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এখন দেখো ত্রিভুজ এইখানে যে দুইটা, একটা বড় ত্রিভুজ আছে এবিসি, তার ভিতর কিন্তু একটা ছোট ত্রিভুজ হয়ে গেছে এ ই এফ। আমরা যে কোনো একটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি, ত্রিভুজ এ ই এফ। যদি এখানে একটু ছোট করে অঙ্কন করি, এখানে ছিল এরকম এ ই এফ, তোমাদের অঙ্কন করতে হবে না, আমি বোঝানোর জন্য বলতেছি। ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা চিত্রটা কিরকম তীর চিহ্ন, এইদিকে একটা তীর চিহ্ন, এইদিকে একটা তীর চিহ্ন, এইদিকে একটা তীর চিহ্ন, তাই না? এটার দিক এইদিকে, এটার দিকও কিন্তু নিচের দিকে। ওকে, এখন দেখো এই ত্রিভুজের আমরা জানি যে কোনো দুই বাহু, মানে যে কোনো দুই বাহুর দিক একই দিকে হবে এবং অন্য একটা যে তৃতীয় যে বাহুটা থাকবে ওটার দিক বিপরীত দিকে থাকবে। একই দিকে যেগুলো থাকবে ওইগুলো কি হবে? যোগফলটাই হবে তৃতীয় বাহুটা। এ ই যোগ ই এফ সমান কত? সমান হচ্ছে দেখো এ প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু, মানে এ এফ। দেখো এ এফ কিন্তু বিপরীত দিকেই আছে। ওকে, এখন আমাদের কিন্তু প্রমাণ করতে হবে, দেখো প্রমাণের দিকে যদি আমরা খেয়াল করি, ই এফ বাহু সমান বিসি বাহু। তার মানে এইখানে কিন্তু আমরা এই যে এই পাশে আমরা শুধুমাত্র ই এফ রাখবো। ঠিক আছে, তার মানে ই এফ সমান কত হবে? এ এফ মাইনাস এ ই। ওকে, এটা হচ্ছে আমাদের ই এফ এই প্রমাণ করতে হবে, এজন্য আমরা ই এফ টাকে এই পাশে রাখলাম, সমীকরণে ওই পাশে বাকিগুলো নিয়ে গেলাম। যেহেতু এটার আগে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে গেল। ওকে, এখন দেখো এইখানে এ এফ মানে কত? এফ মানে হচ্ছে এইটুকু, এতটুকু, তাই না? তা এফ বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এফ বিন্দুটা কিন্তু এসি এর মধ্যবিন্দু, তাই না? যদি মধ্যবিন্দু হয় তাহলে এইটা সমান এইটা হবে, মানে এ এফ এবং এফ সি কিন্তু সমান হবে, তাই না? তাহলে আমরা যদি বড় ত্রিভুজ, বড় যে বাহুটা লিখতে চাই, এসি বাহু যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে? হাফ এসি লিখতে হবে, কারণ এই এসি এর অর্ধেকটা হচ্ছে এ এফ। তার মানে এখানে এ এফ এর পরিবর্তে আমরা এসি যদি লিখতে চাই তাহলে আমাদের হাফ দিয়ে দিতে হবে। একইভাবে এ ই এর পরিবর্তে যদি আমরা এবি লিখি, যদি লিখি, কেন লিখবো একটু পরে আমরা দেখবো এটা। এবি যদি আমরা লিখি, তাই না, তাহলে কি লিখতে হবে? হাফ এবি। ওকে, কারণ এখানে আমরা বিসি বাহু আনতে হবে। বিসি বাহু আনতে হলে বিসি বাহু তো বড়টার ভিতরে আছে, ছোটটার ভিতর তো নাই, এজন্য আমরা এটার পরিবর্তে এসি লিখছি এবং এ ই এর পরিবর্তে এবি লিখলাম। আচ্ছা, এখান থেকে দুই পাশ থেকে আমরা এ হাফ যদি কমন নিই তাহলে কি হবে? এসি মাইনাস এ বি। ওকে, এখন দেখো আমরা কিন্তু দুইটা ভেক্টরের বিয়োগফল কিভাবে বের করতে হয় আমরা কিন্তু সেটাও জেনেছিলাম প্রথম ক্লাসে। আবার আমি বলি, দুইটা ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ভেক্টর, এটা কিন্তু প্রথম ভেক্টর, এসি হচ্ছে প্রথম ভেক্টর, এটা কিন্তু এবি ভেক্টর, এবি হচ্ছে দ্বিতীয় ভেক্টর, তাই না? দ্বিতীয় ভেক্টরের যে শেষ বিন্দু, দ্বিতীয় শেষ বিন্দু কোনটা? বিসি, মানে বি বিন্দু। দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে বি, আর এসি ভেক্টরের মানে প্রথম ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে সি। এই ভেক্টরের মানে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু বি থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু এ সি পর্যন্ত যে ভেক্টর হবে বিপরীতক্রমে তাদের মান হবে এদের সমান। অর্থাৎ এখানে এটুক সমান কি লিখতে পারি? হাফ বি সি। ওকে, এই দেখো তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। মানে দুইটা ভেক্টরকে কিভাবে বিয়োগ করতে হয়? দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু প্রথম ভেক্টরের শেষ বিন্দু দ্বারা বিপরীত ক্রমে গঠিত ভেক্টর। ওকে, তাহলে আমাদের মানটা কত হলো? ই এফ ভেক্টর সমান হাফ বিসি। ওকে, এটা কিন্তু আমাদের সমান হয়ে গেল, তাই না? হাফ বিসি আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে হবে। এই যেটা প্রমাণের অর্ধেক কিন্তু হয়ে গেল। ই এফ সমান কত হবে? হাফ বিসি। এখন দেখো এখানে কিন্তু ভেক্টর সমান হয়েছে, তাই না? ভেক্টর যদি সমান হয় তাহলে কয়টা শর্ত থাকবে? কয়টা শর্ত পূরণ করার পরে ভেক্টরটা সমান হবে? তিনটা শর্ত আমরা জানি, একটু আগে আমরা দেখছি, তাই না? প্রথম শর্ত হচ্ছে মান সমান হতে হবে। তার মানে এদের মান যদি দেওয়া হয় তাহলে এখান থেকে ভেক্টর চিহ্ন উঠাই দিতে হবে। ই এফ সমান কত হবে? হাফ বিসি। ওকে, আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে সমান্তরাল। এখন দেখো আমরা কিন্তু জানি যে দ্বিতীয় যে শর্তটা ছিল, সমান ভেক্টরের দ্বিতীয় শর্ত কি ছিল? সমান ভেক্টরের দ্বিতীয় শর্ত ছিল এদের ধারক রেখা একই হতে হবে
অথবা একই যদি না হয় তাহলে অবশ্যই সমান্তরাল হবে। দেখো ইএফ ইএফ যে ভেক্টরটা ইএফ এর ধারক কি হবে? এর ধারক কোনটা? ইএফ ইএফ বাহুটা সেটা। ধারকটা কি আমরা জানি ভেক্টর যে সরলরেখার অংশ বিশেষ। তাহলে ইএফ সরলরেখা কিন্তু মানে ইএফ ভেক্টরটা কিন্তু ইএফ রেখার উপরে অবস্থিত। তার মানে এই ভেক্টরের ধারক রেখা ইএফ হবে, ইএফ রেখাটা হবে, ঠিক আছে। আবার বিসি এর ধারক এই যে বিসি বাহু, বিসি যে ভেক্টর এই ভেক্টরের ধারক রেখা কোনটা? বিসি বাহু। ওকে, এই দুটা কিন্তু একই বাহু না, তাই না? একই বাহু নাকি? যদি একই বাহু না হয় তাহলে কি হবে? সমান্তরাল হবে। আমরা একটু লিখি যে এখানে একই নয় মানে একই বাহু নয়। একই যদি না হয় অতএব অবশ্যই কি হবে? ইএফ সমান্তরাল বিসি হবে। আমরা সমান ভেক্টরের শর্ত 2 নম্বর শর্ত জানি আমরা যে ধারক রেখা যদি একই না হয় তাহলে অবশ্যই সমান্তরাল হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে দেখতেও পাচ্ছি এই দুটো কিন্তু সমান্তরাল। ওকে, অতএব প্রমাণ করা শেষ। ইএফ সমান হাফ বিসি এবং এখানে কত? ইএফ সমান্তরাল বিসি। এইভাবে কিন্তু আমরা চিত্র অঙ্কন করব। উদ্দীপকে যা থাকবে, যে তথ্যগুলো দেয়া থাকবে সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের চিত্র অঙ্কন করতে হবে। প্লাস যে এখানে যে বাকিগুলো আমাদের এইভাবে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে পরে যে ম্যাথটা আমরা পরে অঙ্ক চলে যাই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর যদি আমাদের ইউটিউব থেকে তোমরা ক্লাসটি দেখে থাকো, যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। ওকে, পরে যে ম্যাথটি সেটি হলো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, সমদ্বিখণ্ডিত করে। এইটা আমাদের প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে। তাহলে প্রথম আমাদের কি করতে হবে? প্রথমে আছে আমাদের চিত্র অঙ্কন করতে হবে, তাই না? চিত্র কিভাবে অঙ্কন করব? উদ্দীপকে যেরকম যে তথ্যগুলো দেয়া থাকবে সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের চিত্র অঙ্কন করতে হবে। দেখো এখানে বলা আছে সামান্তরিক, তার মানে একদম চোখ বন্ধ করে আমাদের একটা সামান্তরিক অঙ্কন করতে হবে প্রথমেই কাজটা, তাই না? দেখো আমাদের কিন্তু সামান্তরিক শেষ, নাম দিয়ে দিলাম এ বি সি ডি। ওকে, এই হলো আমাদের সামান্তরিক। পরে বলা হয়েছে যে সামান্তরিকের কর্ণ, তার মানে কর্ণগুলো অঙ্কন করতে হবে। কর্ণদ্বয় তার মানে দুইটা কর্ণ, তাই না? প্রথম কর্ণ, তাহলে কর্ণ দুটো আমরা অঙ্কন করে ফেলি। এসি কর্ণ আর একটা আছে এই যে বিডি কর্ণ। ওকে, এখনো কিন্তু আমরা তীর চিহ্ন ইউজ করি নাই। আমাদের যেভাবে আমাদের প্রমাণ করার জন্য যতটুকু তীর চিহ্ন প্রয়োজন হবে ততটুকুই আমরা অঙ্কন করব। এবার বলছে সমদ্বিখণ্ডিত করে। মনে করলাম এটা ও বিন্দুতে মিলিত হয়েছে। সমদ্বিখণ্ডিত করে মানে কি? মানে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, মানে যে এই এও এবং ওসি সমান হবে আর বিও এবং ওডি সমান হবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা লিখি, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণ পরস্পর কোথায় মিলিত হয়? ও বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে, হ্যাঁ, মিলিত হয়। ওকে, তাহলে আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে, কি করতে হবে? এও সমান ওসি এবং বিও সমান ওডি, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এই যে এখানে বলছে যে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে করে সমান দুই ভাগে ভাগ করে, এটাই বলতেছে। মানে যেখানে যে মিলিত হয়েছে, তাই না? বিন্দুদ্বয় পরস্পরকে, এখানে এই যে ভেক্টরদ্বয় পরস্পর এই ও বিন্দুতে মিলিত হয়েছে। এই মিলিত হওয়ার কারণে এই যে ভেক্টর ইয়াগুলো আছে, এই কর্ণ, দেখো কর্ণ কিন্তু এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, সমান দুই ভাগে। এও সমান ওসি এবং বিও সমান ওডি, এটা কিন্তু আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। দেখো যেহেতু এটা একটা কি সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুটা সমান এবং সমান্তরাল হবে, তাই না? বিপরীত বাহু দুটা মানে কি? এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু, আবার এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে ডিসি বাহু। তাহলে আমরা যে কোনো দুইটা বাহু নিয়ে এখন কাজ করা শুরু করি। দেখো এটা হচ্ছে এডি বাহু, আমরা এদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটার দিক অবশ্যই একই দিকে দিতে হবে। ভেক্টরে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু দুটা সমান এবং সমান্তরাল হয়, এটার জন্য এই বাহু এডি বাহু এবং বিসি বাহু পরস্পর কি হবে? সমান হবে এবং সমান্তরাল হবে। ওকে, তার জন্য আমরা এডি বাহুর দিক এইদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম আর বি থেকে সির দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এই ভিতরে যে ত্রিভুজটা আছে, মনে করলাম যে এই পাশে যেগুলো আছে ওইগুলো বাদ দিয়ে দিলাম,
তাহলে দেখো এই যে ADO, এই যে ত্রিভুজটা আছে ভিতরে, যে এই ত্রিভুজটা, তাই না? ত্রিভুজের এটা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ বিধি অনুসারে ত্রিভুজের যে কোনো দুই বাহুর থাকবে একই দিকে আর অন্যটা থাকবে অন্য দিকে, তাই না? এই ত্রিভুজটা দেখো আমরা যদি এই দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিই এবং এই দিকে আর একটা তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে দেখো এই দুইটার দিক একই দিকে হয়ে গেল আর এটার দিক কিন্তু বিপরীত দিকে হয়ে গেল, তাই না? এখানে কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করা যায়। ওকে, একইভাবে আমরা এই পাশে যে ত্রিভুজটা আছে COB এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইদিকে আমরা একটা তীর চিহ্ন ইউজ করেছি, বাকি যে ত্রিভুজ তীর চিহ্ন আছে এই দুটো একই দিকে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, দেখি এখন দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, AO যোগ একই দিকে যেহেতু আছে AO যোগ OD। দেখো এখান থেকে লেখা যায়, আচ্ছা তার আগে আমি যে জিনিসটা লিখতে চাই, AD সমান BC লিখবো। BC কেন লিখবো? কারণ এটা কিন্তু ভেক্টরে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল থাকে, তাই না? যদি বিপরীত বাহু দুটো মানে AD এর বিপরীত বাহু হবে BC, তার জন্য আগে আমি AD সমান BC বাহু দিয়ে দিলাম। ওকে, এখন দেখো AD মানে কত, এই AD বাহু মানে কত? দেখো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের কথা চিন্তা করলে AD সমান লেখা যায় AO যোগ OD। ওকে, দেখো AO যোগ OD সামান্তরিক। দেখো একইভাবে আমরা যদি এখানে দুইটা ভেক্টর যোগফলের সূত্র অ্যাপ্লাই করি, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু, তার মানে AD হবে, তার মানে এটা সমান হবে। ওকে, আবার BC বাহু সমান কি লেখা যায়, BO যোগ OC। এই দুইটার দিক একই দিকে আছে, তাই না? এই দুইটার দিক একই দিকে আছে, এটা কিন্তু বিপরীত দিকে। একই দিকে যেটা থাকবে ওটা যোগফল হবে তৃতীয় বাহুটা, তাই না? তার মানে এখানে লিখতে পারি BO যোগ OC। এখানেও দেখো যে দুইটা ভেক্টরের যোগফল কাজে লাগে কিনা, দুইটা ভেক্টরের প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু। ওকে, এটা হলো আমাদের AD সমান BC বাহু দিয়ে আমরা এটা করলাম, প্রমাণ করলাম। ওকে, এখন আমরা যে কাজটি করব, AO মাইনাস এই যে OC আছে, OCটাকে আমরা এই পাশে নিয়ে আসি। OC সমান এখান থেকে কি লেখা যায়, BO মাইনাস OD। এখন খেয়াল করো কেন আমরা এরকম করব, কেন আমরা OC ওই পাশে AC থাকলে সমস্যা হতো কি, AO মাইনাস OC কে আমরা এই পাশে নিয়ে আসলাম, কারণ AO এবং OC এটা যদি বিয়োগ করি তাহলে এদের ধারক রেখা কোনটা হবে, ACটা হবে ধারক, মানে একই ধারক রেখার উপরে আনার জন্য, একই ধারক রেখার উপরে আনার জন্য আমরা এরকম দুই পাশে সাইডটাকে চেঞ্জ করলাম। ওকে, দেখো এই যে OA এবং O মাইনাস OC এর যে বিয়োগফল যে একটা ভেক্টর হবে, সেই ভেক্টর এবং BO মাইনাস OD এই দুইটা ভেক্টরের বিয়োগফল এরা কিন্তু পরস্পর সমান হয়ে গেছে। তার মানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টর সমান হয়ে গেল, তাই না? দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি ভাইয়া? দুইটা ভেক্টরের সমান্তরাল হওয়ার মানে সমান হওয়ার শর্ত আছে তিনটা। প্রথম হচ্ছে মান সমান হতে হবে, দ্বিতীয় নাম্বার কি হবে, তাদের ধারক রেখা একই হতে হবে, একই যদি না হয় তাহলে কি হবে, সমান্তরাল হবে, আর সমান্তরাল না হলে আরেকটা অপশন কিন্তু বাকি, সেটা হচ্ছে শূন্য ভেক্টর হবে। শূন্য ভেক্টর কি আমরা আলোচনা করেছি, শূন্য ভেক্টর হচ্ছে যার মান সমান শূন্য, যে ভেক্টরদের মান শূন্য তাদেরকে বলা হয় শূন্য ভেক্টর। ওকে, তাহলে দেখি আমরা এইখানে যে ভেক্টর আছে OA ভেক্টর মাইনাস OC ভেক্টর, এর ধারক রেখা কোনটা, এর ধারক, দেখো এর ধারক কোনটা হবে, এর ধারক হবে এখানে AC বাহু হবে এদের ধারক। ওকে, আবার এখানে যেটা আছে BO মাইনাস OD এটা ধারক কোনটা হবে, এর ধারক হবে BD বাহু। ওকে, দেখো এখানে AC বাহু আছে এবং BD বাহু আছে, এরা আছে একই আমরা এখানে দেখতে পাচ্ছি AC আছে এদিকে এরকম ক্রসের মতো আছে, তাই না? AC আছে একদিকে একভাবে আর BD আছে অন্যভাবে, এরা কিন্তু একই ধারক রেখাও নয়, একই তো নয় প্লাস সমান্তরালও নয়। সমান্তরাল থাকলে তো এরকম থাকে, একই সমান দূরত্ব বজায় রাখে, তাই না? এখানে এরা একই ধারক রেখাও নয় আবার সমান্তরাল ধারক রেখাও নয়। তাহলে ধারক রেখা কি হতে হবে, তার আরেকটা শর্ত আছে, মানে আরেকটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর হলে কিন্তু এরা সমান হতে পারে, তাই না? এখন দেখো যেহেতু এই ধারক রেখা দুটা মানে AC এই দিকে আছে এবং BD এরা একই ধারক রেখাও নয় সমান্তরালও নয়, তাহলে আরেকটা অপশন বাকি রয়েছে, সেটা হচ্ছে শূন্য ভেক্টর হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে একটু লিখি যে একই বা সমান্তরাল নয়, অতএব শূন্য ভেক্টর, তাই না? শূন্য ভেক্টর কি, যে ভেক্টরে যদি কোনো ভেক্টরের মান শূন্য হয়, শূন্য হলে তাদেরকে বলা হয় শূন্য ভেক্টর। ঠিক আছে,
আর তাদের দিক কিন্তু নির্ণয় করা মানে যায় না, সহজে নির্ণয় করা যায় না আর কি। এদেরকে বলা হয়েছে শূন্য ভেক্টর। তাহলে দেখো এই যে ওসি ও এ মাইনাস ওসি, এই যে একটা ভেক্টর, এবং ও বি ও মাইনাস ওডি, এই দুইটা যেহেতু সমান হয়ে গেল, তার মানে এরা কিন্তু, যেহেতু আমরা প্রমাণ করলাম যে এটা শূন্য ভেক্টর হবে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি, যদি লিখি, দেখো আমরা উপরে মুছে দিই, শূন্য ভেক্টর মানে কত, তাদের মান হচ্ছে শূন্য। ওসি মাইনাস, এখানে লিখি যে এও মাইনাস ওসি সমান শূন্য, তাই না? এবং এখান থেকে কি লেখা যায়, বিও মাইনাস ওডি সমান কত হবে, শূন্য ভেক্টর হবে, তাই না? যেহেতু তারা শূন্য, তাহলে তাদের মান শূন্য হবে। আচ্ছা, এখান থেকে এও সমান কি লেখা যায়, ওসি, বা এখান থেকে কি লেখা যায়, বিও সমান ওডি। ওকে, দেখো এবার এরা সমান হয়ে গেল, অতএব আমরা এখান থেকে লিখতে পারি ও এ সমান হচ্ছে ওসি, এবং এখান থেকে বিও সমান ওডি। দেখো এটা কিন্তু প্রমাণ করা শেষ। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে হবে যে এটা, এই যে প্রমাণ করতে হবে ও এ সমান ওসি এবং বিও সমান ওডি, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, আর আমাদের প্রমাণ কিন্তু শেষ। এভাবে আমরা খুব সহজে কিন্তু যে কোনো প্রমাণ আমরা করে ফেলতে পারবো। ওকে, ঠিক আছে, এটা ছিল আমাদের প্রমাণ। যেহেতু এরা শূন্য ভেক্টর, তা শূন্য ভেক্টর হওয়ার কারণে এইটার মান শূন্য, এটার মান শূন্য, শূন্য দিয়ে আমরা এটা প্রমাণ করে ফেললাম। ওকে, পরের প্রশ্নটিতে চলে যাই। দেখো এখন যে প্রশ্নটি করব, বা এখন যে প্রমাণটি করব, সেটি হলো এই যে কেবলমাত্র যেটা করলাম, এটা ঠিক একদম অপোজিট, মানে একদম বিপরীত। প্রথম থেকে আমরা একদম উপর পর্যন্ত যদি আমরা করি, একদম হুবহু মিলে যাবে, ঠিক আছে? তাহলে কিরকম, যে এটা প্রমাণ করলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এখন যদি বলি যে কোন একটা চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে কি করলো, সমদ্বিখণ্ডিত করলো, তাহলে প্রমাণ করতে হবে এটা একটা সামান্তরিক, মানে উল্টা প্রমাণ করতে হবে, ঠিক আছে? দেখো কোন চতুর্ভুজের ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, তা একটা সামান্তরিক, তা সামান্তরিক। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হলে আমাদের প্রথম কি কাজ করতে হবে, প্রথম যে কাজটি একদম প্রথমে, সেটা হচ্ছে চিত্র অঙ্কন করা, তাই না? দেখো এখানে কিন্তু উদ্দীপক বলা হয়েছে যে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক হবে। যেহেতু এটা সামান্তরিক প্রমাণ করতে হবে, তার মানে আমরা কিন্তু এখান থেকে বুঝতেই পারতেছি যে এখানে এদের একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। ওকে, তাহলে আমরা সামান্তরিক অঙ্কন করে ফেলি। এই হলো আমাদের সামান্তরিক এ বি সি ডি। এখানে বলা আছে যে কর্ণদ্বয়, তার মানে এখানে অবশ্যই কর্ণ থাকবে, কর্ণ অঙ্কন করতে হবে। তার মানে এখানে কর্ণ অঙ্কন করে ফেললাম, এসি কর্ণ, আর একটা কর্ণ হচ্ছে বিডি কর্ণ। ওকে, এরপরে বলছে এরা পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাই না? তার মানে এখানে একটু লিখি, মনে করি একদম উল্টা, এর আগে যে ম্যাথটি করলাম বা যে প্রমাণটি করলাম, এটা একদম তার হুবহু উল্টা। ওকে, এখানে মনে করি এ বি সি ডি সামান্তরিকের কর্ণ কোনটা, এসি কর্ণ এবং বিডি কর্ণ। এসি ও বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়, তাই না? মিলিত হয়। ওকে, এখন দেখো এইখান থেকে আমরা কি এখানে বলতেছে যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এখানে ও বিন্দু দিয়ে দিলাম। সমদ্বিখণ্ডিত করা মানে কি, সমান দুই ভাগে ভাগ করে, তাই না? এখান থেকে আমরা লিখি যে এ ও দেওয়া আছে, এটা দেওয়া আছে, হ্যাঁ, এ ও সমান ও সি এবং বি ও সমান ওডি, এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে। সমদ্বিখণ্ডিত করে মানে কি, এখানে এটা সমান এটা। তা আমাদের যেটা প্রমাণ করতে হবে, এ বি সি একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটা সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক প্রমাণ করতে হলে আমাদের কি কাজ করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল, এটাই প্রমাণ করতে হবে। আমরা কিন্তু জানি যে সামান্তরিকের বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল, ঠিক আছে? তাহলে এটা যে সামান্তরিক, এটা প্রমাণ করতে হলে আমরা যদি শুধুমাত্র এটা প্রমাণ করতে পারি যে এডি এবং বিসি
এটা সমান এবং সমান্তরাল, আর এই এবি বাহু এবং ডিসি বাহু সমান এবং সমান্তরাল। এটা প্রমাণ করলে আমাদের শেষ। তাহলে আমরা প্রমাণ করা শুরু করি। ওকে, দেখো প্রমাণ এখানে দেওয়া আছে যেটা এ ও সমান ওসি এবং বি ও সমান হচ্ছে ওডি। ওকে, এখন দেখো এখান থেকে আমরা কি কাজটা করব, এখানে যে স্কেলারের যে সংখ্যাগুলো দেওয়া আছে, যা স্কেলার যে রেখা দেওয়া আছে, আমরা তার উপরে শুধুমাত্র ভেক্টর চিহ্ন ইউজ করে দিলাম। আমরা সবগুলোর উপরেই ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, ভেক্টর চিহ্ন যদি দিয়ে দিই তাহলে এখানে কি রকম হবে, ও এ মাইনাস ও সি, এটাকে এই পাশে নিয়ে আসলাম, সমীকরণের এই পাশে নিয়ে আসলাম, সমান আমরা শূন্য লিখবো, শূন্য। ওকে, আবার এটার ক্ষেত্রেও আমরা একই রকম লিখি যে বি ও মাইনাস ওডি সমান কত, শূন্য। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখো এইখানে কিন্তু আমরা ভেক্টর চিহ্ন ইউজ করেছি, তাই না? এখানে কিভাবে ভেক্টর চিহ্ন ইউজ করলাম, এ থেকে ওর দিকে, তার মানে দেখো এই দিকে আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, এখান থেকে দেখে আমরা ওইখানে এখন ভেক্টর চিহ্ন দিয়ে দেবো। এরপরে কি আছে, ও থেকে সি, যেহেতু এটা দেওয়াই আছে, দেখো ও থেকে সি, তারপরে কি বি থেকে ও এর দিকে, তারপরে কি আছে ওডি, ও থেকে ডি এর দিকে। ওকে, আমরা এখান থেকে যেভাবে অঙ্কন করলাম সেইভাবে কিন্তু এই তীর চিহ্নগুলো আমরা এখন ইউজ করে দিলাম। ওকে, পরে এখন যদি আমরা পরে যখন তীর চিহ্ন আমাদের কোথায় দেওয়া লাগবে এটা আমরা প্রমাণ দেখে আমরা বুঝতে পারবো। ওকে, পরে দেখো এইটার মান কত হয়ে গেল, শূন্য, আবার এটার কিন্তু মানও শূন্য হয়ে গেল। এই দুইটাই কিন্তু শূন্য ভেক্টর, তাই না? দুইটারই কিন্তু মান শূন্য, তাই না? যদি দুইটার মানই শূন্য হয় তাহলে আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে এ ও মাইনাস ও সি সমান, যেহেতু এটা শূন্য, এটার মানও শূন্য, এটার মানও শূন্য, তার মানে এই দুইটা আমরা কিন্তু একই রকম লিখতে পারি, তাই না? বি ও মাইনাস ও ডি। ওকে, এখন দেখো এই দুইটা কিন্তু সমান ভেক্টর, যেহেতু শূন্য ভেক্টর এটা আমরা সমান করে লিখলাম। ওকে, এখন দেখো বা এ ও মাইনাস, এখানে এইটাকে আমরা এই পাশে নিয়ে আসি যে ওডি, এখানে মাইনাস আছে, এই পাশে আনলে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেল। ওকে, ওডি ও এ মাইনাস ওডি। ওকে, লিখলাম সমান আমরা কি লিখতে পারি, বি ও প্লাস ওসি, মানে এই মাইনাস ওডি কে এই পাশে আনলি প্লাস ওডি হয়ে গেল, আর এই পাশে যে ওসি ছিল মাইনাস ওসি এই পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল। এখন কেন আমরা এরকম নিব, কারণ আমরা বিপরীত দুইটা বাহু, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল প্রমাণ করার জন্য কিন্তু আমরা এরকম করলাম। ওকে, এখন দেখো এখানে যদি আমরা ভেক্টর যোগে যে দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করতে হবে সেটাকে আমরা যদি প্রয়োগ করি, দেখো দুইটা ভেক্টরের যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু দ্বারা গঠিত ভেক্টরের যোগফলের সমান হবে, তাই না? তার মানে এডি, এখানে এ ও যোগ ওডির মান কত হবে, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু হচ্ছে এ, শেষ ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে ডি, এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত ভেক্টরের সমান হবে। তার মানে এখানে লিখতে পারি এডি সমান, এখানে কি লেখা যায়, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এ বি, শেষ ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে সি, এদের দ্বারা গঠিত ভেক্টর মানে বিসি। ওকে, দেখো এখানে কিন্তু আমরা দুইটা বাহু পেলাম, এডি বাহু এবং বিসি বাহু, এই দুইটা বাহু কি হবে, সমান, তাই না? তাহলে এখানে এই দিক চিহ্ন, এর তীর চিহ্ন কোন দিকে, এ থেকে ডি এর দিকে, দেখো এ থেকে ডি এর দিকে দিয়ে দিলাম। আবার এখানে তীর চিহ্ন কোনটা, বি থেকে সি এর দিকে, বি থেকে সি এর দিকে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম। আমাদের যেটা প্রয়োজন নাই সেটা কিন্তু আমরা এখনো দিই নাই, এ বি এবং ডিসি নিয়ে আমরা কাজ করি নাই, ওখানে কিন্তু কোনো তীর চিহ্ন আমরা ইউজ করি নাই। ওকে, এই দুইটা ভেক্টর সমান হয়ে গেল, মানে এডি ভেক্টর এবং বিসি ভেক্টর, এই দুইটা ভেক্টর সমান হয়ে গেল। সমান মানে কি, তার মানে তারা তিনটা শর্ত অবশ্যই পূরণ করেছে। প্রথম শর্ত হচ্ছে তাদের মান সমান হবে, তাই না? প্রথম শর্ত হচ্ছে তাদের কি হবে, মান সমান, মানে এডি সমান বিসি। ওকে, পরের শর্তটা ছিল কি, ভেক্টর এই যে ধারক রেখা একই হবে, আর যদি একই না হয় তাহলে কি হবে, তারা অবশ্যই তাহলে সমান্তরাল হবে। দেখি তাহলে এডি এর ধারক রেখা, এডি এর ধারক এডি এই ভেক্টরের ধারক কোনটা হবে, এডি ভেক্টর কিন্তু এডি বাহুর উপরে অবস্থিত, তাই না? তাহলে এডি এদের ধারক রেখা এডি। আবার এখানে ছিল বিসি এর ধারক কোনটা হবে, বিসি ভেক্টর। দেখো এই দুইটা ভেক্টর, এই যে এডি একটা ধারক রেখা এবং বিসি একটি ধারক রেখা, এই দুইটা ধারক রেখা কিন্তু একই নয়, ঠিক আছে? যদি একই না হয় তাহলে কি হবে, সমান্তরাল হবে, একই নয়। ওকে, একই যদি না হয় অতএব আমরা কি লিখতে পারি, এডি সমান্তরাল বিসি। কারণ সমান ভেক্টর হতে হলে তিনটা শর্ত থাকবে। প্রথম শর্ত হচ্ছে মান সমান হবে, এই যে মান সমান হয়ে গেল। আর দ্বিতীয় শর্ত হচ্ছে একই যদি না হয় তাহলে সমান্তরাল হবে, সমান্তরালও হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে বিপরীত বাহু দুইটা, এই চতুর্ভুজের বিপরীত বাহু দুইটা কিন্তু সমান এবং সমান্তরাল হলো, এডি বাহু এবং বিসি বাহু। একইভাবে আমরা লিখতে পারি, একইভাবে আমরা যদি প্রমাণ করি তাহলে আমরা প্রমাণ এটা করতে পারবো যে এবি বাহু
সমান ডিসি বাহু এবং এবং এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল। ওকে, ডিসি এডি এবং বিসি হচ্ছে সমান্তরাল। একইভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো। আমরা এটার প্রমাণ করার দরকার নেই, এটা আমরা একইভাবে প্রমাণ করতে পারি, এটা লিখে দেবো। এখানে আমি লিখি এই যে একইভাবে প্রমাণ করা যাবে এবি সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি। দেখো আমরা কিন্তু দুই বাহু, এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান্তরাল। সামান্তরিক হতে হলে কি শর্ত থাকবে? বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল হতে হবে। এই চতুর্ভুজের বিপরীত দুটা বাহু, এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল। এটা কিন্তু আমাদের প্রমাণ করার বাকি নাই যে এটা একটা সামান্তরিক। অতএব আমরা বলতে পারি, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক, ওকে, এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক, এটা প্রমাণ করা হয়ে গেল। ওকে, এখন দেখি পরের যে প্রমাণ। দেখো আমাদের পরে প্রশ্নটিতে চলে যায়। দেখো পরের প্রশ্নটি হলো, মনে করো একটা চতুর্ভুজ দেওয়া আছে, একটা চতুর্ভুজ, এই চিত্রটি মনে করো দেওয়া আছে। ওকে, একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের নাম দিলাম এ বি সি ডি। ওকে, এই চতুর্ভুজের এবি যে বাহুটা, এবি বাহু মনে করলাম এবি এর মধ্যবিন্দু হলো পি, বিসি এর মধ্যবিন্দু হলো কিউ, আর ডিসি এর মধ্যবিন্দু হলো আর এবং এডি এর মধ্যবিন্দু হলো এস। এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। ওকে, উদ্দীপকে দেওয়া আছে এইগুলো, এই বিষয়গুলো, যে এখানে এবি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, সিডি এর মধ্যবিন্দু আর, এবি এর মধ্যবিন্দু হলো এস। আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে যে এই যে মধ্যবিন্দু গুলো দেওয়া আছে তাদের যদি যোগ করে দেওয়া হয়, এরকম ভাবে যদি যুক্ত করে দেওয়া হয়, ওকে, তাহলে একটা সামান্তরিক তৈরি হবে। তার মানে এখানে যে পি কিউ আর এস, এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এই চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করতে হবে। আমরা কেবলমাত্রই কিন্তু দেখলাম যে সামান্তরিক প্রমাণ করতে হলে বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে, তাই না? এখন দেখো পি কিউ আর এস কে সমান্তরাল প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখি, মনে করি এখানে যে বাহুটা, এখানে এ বি সি দেওয়া আছে, এ বি সি ডি এর এ বি সি ডি, এ বি বিসি তারপরে সিডি আর আছে এডি, মধ্যবিন্দু দ্বয়, মধ্যবিন্দু যথাক্রমে কোনগুলো? পি কিউ আর এবং এস। আমাদের এখন যে জিনিসটা প্রমাণ করতে হবে যে এদের যোগফল, মানে আমরা তো আগে থেকে যোগ করা আছে, তাই না? পি কিউ, তারপরে এখানে কিউ আর, তারপরে আর এস, ওকে, এবং লাস্টে ছিল কি এস পি। আমরা যোগ করি, ওকে, যোগ করে দিই। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে, করতে হবে পি কিউ আর এস সামান্তরিক। পি কিউ আর এস যে সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এখন আমরা প্রমাণ করব। সামান্তরিক প্রমাণ করতে হলে আমাদের কি কাজ করতে হবে? আমাদের বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন দেখো এইখানে যে পি কিউ আর এস কে সমান্তরাল প্রমাণ করতে হলে আমাদের কি কাজ করতে হবে? বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। দেখো এই পি কিউ, তার মানে এই যে বাহুটা এবং এই বাহুটা, এটার বিপরীত বাহু, আবার এস পি এর বিপরীত বাহু হচ্ছে আর কিউ। এই দুইটা বাহু আমাদের সমান এবং সমান্তরাল প্রমাণ করলে আমরা এটা বলতে পারবো যে এটা একটা সামান্তরিক। ঠিক আছে, এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে পি কিউ সমান এস আর, দুইটা বাহু বিপরীত বাহু, দুইটা প্রমাণ করতে হবে আমাদের সমান। তার মানে আমরা এখানে একটা যদি তীর চিহ্ন ইউজ করি, তার মানে পি থেকে কিউ এর দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। এখানে কি করতে হবে? এস থেকে আর এর দিকে আর একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো একটা এই পাশে একটা ত্রিভুজ তৈরি হলো, এই পাশে একটা ত্রিভুজ হয়েছে, এই পাশে। আমরা যেহেতু পি আর এস আর নিয়ে কাজ করব, দেখো আমরা এখান থেকে যদি লিখি, এইখানে যে ত্রিভুজটার মতো আছে কিউ পি এবং বি, এখান থেকে এই দিকে একটা তীর চিহ্ন কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাই না? কারণ আমরা এখানে পি কিউ সমান আর এস এটা প্রমাণ করব। তাহলে বাকি এই ত্রিভুজের যে বাকি দুই বাহু আছে, এই দুইটার বাহুর দিকে একই দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, একই দিকে দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো?
আমাদের এই যে এটার ভিতরে আমাদের অন্য কিছু অঙ্কন করতে হবে কিনা এখন কিন্তু আমরা দেখে বুঝতেছি না। যদি পরবর্তীতে কিছু অঙ্কন করতে হয় একটু আমরা জায়গায় এরকম ফাঁকা রাখবো, অঙ্কন লিখে এখানে একটু ফাঁকা রেখে দেবো, ঠিক আছে? এই চিত্রটা এখানে অঙ্কন করবো আর নিচে আর একটু ফাঁকা রাখবো, যদি পরবর্তীতে আরো কিছু অঙ্কন লেখার প্রয়োজন হয় এজন্য এখানে আমরা অঙ্কন এখানে একটু ফাঁকা রেখে দেবো। ওকে, দেখো এইখানে যে ত্রিভুজ, তাহলে এইদিকে ত্রিভুজ চিহ্ন, এইখানে ত্রিভুজ বিধি অনুসারে এদের নাম দিয়ে দিলাম, তীর চিহ্ন দিয়ে দিলাম পি বি কিউ। এখানে তীর চিহ্নগুলো আমরা ইউজ করলাম। এখানে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ পি বি কিউ। এখানে আমরা এখান থেকে কি লেখা যায়? দেখো একই দিকে আছে কোন বাহুগুলো? পিবি যোগ বিকিউ, পিবি যোগ বিকিউ। এটা কিন্তু এই দুইটার কিন্তু একই দিকে দিক চিহ্ন রয়েছে, আবার এটার দিক কিন্তু বিপরীত রয়েছে, তা এই দুইটার যোগফল হবে এই বাহুটা। তার মানে এখান থেকে লেখা যায় যে পিবি যোগ বিকিউ সমান কত হবে? সমান হবে, দেখো প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু, মানে এখান থেকে লেখা যায় পি কিউ। ওকে, আচ্ছা, বা পি কিউ কে এই পাশে নিয়ে আসি, পি কিউ সমান কি লেখা যায়? পিবি প্লাস বি কিউ। ওকে, এখন দেখো, এখন এই পিবি মানে পি বিন্দুটা কিন্তু এ বি এর মধ্যবিন্দু, পি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু। যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা যদি বড় মানে যে বড় বাহু যেটা আছে এ বি লিখতে চাই তাহলে কি লিখতে হবে? হাফ, মানে পিবি সমান কত হচ্ছে তাহলে? হাফ এ বি। ওকে, দেখো কারণ পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে আমরা যদি এই পিবি সমান কি লিখতে পারি? হাফ এ বি। আবার এখান থেকে একইভাবে কিউ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ বি সি। ওকে, হাফ বিসি। এখন দেখো এখানে দুই পাশে কিন্তু হাফ আছে, হাফ হাফ কমন যদি নি, এ বি যোগ কত? বিসি, বিসি। এইখানে খেয়াল করো, এইখানেও কিন্তু কি হয়েছে? দুইটা ভেক্টরের যোগফল। দুইটা ভেক্টরের যোগফল কি হবে? প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু দ্বারা গঠিত ভেক্টর। প্রথম ভেক্টরের প্রথম বিন্দু হলো এ, শেষ ভেক্টরের শেষ বিন্দু হলো সি, তার মানে এদের দ্বারা গঠিত ভেক্টর হবে এ সি। তার মানে এখানে লেখা যায় যে হাফ এ সি। ওকে, দেখো এটার মান কত হলো? এসি। এখন চিত্রের দিকে খেয়াল করো, চিত্র কিন্তু এসি যোগ করা নাই, তাই না? আমরা কিন্তু এখানে বলছিলাম যে এখানে একটু ফাঁকা রাখবো যদি পরবর্তীতে কখনো অঙ্কন করা লাগে। দেখো প্রমাণের শুরুতে, একদম প্রমাণের শুরুতে কিন্তু এসি যে যোগ করা লাগবে এটা আমরা জানতাম না। এখন আমরা দেখলাম যে এসি যোগ করার প্রয়োজন আছে, তখন আমরা এখানে যোগ করে দেব এবং লিখে দেব যে এসি যোগ করি, এসি যোগ মানে এসি যোগ করি। ওকে, এটা আমাদের প্রমাণ এখন প্রয়োজন হয়েছে, এজন্য আমরা ইউজ করি, মানে এটা যোগ করে দিলাম। কিন্তু প্রথমে তো আমরা জানি নাই প্রথমে এটা যোগ করা লাগবে কিনা, এজন্য উদ্দীপকে যেরকম থাকবে সেই অনুসারে কাজ করে আমাদের প্রমাণ করব। প্রমাণের সময় যদি কখনো যোগ করার প্রয়োজন হয় তখনই আমরা যোগ করে দেব। আচ্ছা, এখন দেখো পিবি, আমরা পিবি সমান কত পেলাম? এসি। একইভাবে আমরা যদি প্রমাণ করতে পারি যে এস আর সমানও কিন্তু এস আর সমান এটা হাফ এসি যদি হয় এস আর, তখন আমরা লিখতে পারবো যে পি কিউ এবং এস আর পরস্পর সমান এবং সমান্তরাল, এটা প্রমাণ করব। আচ্ছা, এখন দেখো এস আর আছে কোন ত্রিভুজের ভিতরে? এস আর এইটা আছে, এই যে এস ডি আর, তাহলে এখান থেকে আমরা লিখি ত্রিভুজ এস ডি আর, এস ডি আর এ। এস ডি আর এ কি হয়েছে বলতো? দেখো এস আর থেকে আমরা এস থেকে আর দিকে একটা তীর চিহ্ন ইউজ করেছি, আর এই পাশে যে ছোট যে ত্রিভুজটা হয়েছে, তাহলে ত্রিভুজ বিধি অনুসারে যদি আমরা তীর চিহ্ন ইউজ করি তাহলে কি করতে হবে? এই দুটার দিকে একই দিকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কি হবে? এই ত্রিভুজ বিধি এটা মেনে চললো, ঠিক আছে? দেখো এখান থেকে কি লেখা যায়? এস আর, এখানে লেখা যায় এস ডি যোগ ডি আর। ওকে, এস ডি যোগ ডি আর সমান কত হবে? প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু, মানে এস কত? এস আর কি, এস আর। ওকে, এখন দেখো এই পাশে এস আর কে এই পাশে লিখলাম, এস আর সমান আমরা কি লিখতে পারি? এস ডি প্লাস ডি আর। ওকে, দেখো এস আর সমান কত হয়েছে? এস ডি প্লাস ডি আর। আমরা একটু উপরে মুছে দিই, উপরে লিখি। আচ্ছা, দেখো এস আর সমান কত হলো? এস ডি প্লাস ডি আর। অতএব আমরা কি লিখতে পারি? এস আর সমান, দেখো এখানে আছে এস ডি, তাই না? এস ডি মানে কত? এটা পুরা এই যে এডি এর মধ্যবিন্দু হচ্ছে এস, তার মানে এস ডি সমান লিখতে পারি হাফ এডি, লেখা যায় হাফ এ ডি। ওকে, আবার ডিআর যোগ এখানে আছে ডিআর, ডিআর মানে কত? ডিআর মানে হচ্ছে হাফ ডিসি,
এখানে লেখা আছে হাফ ডি সি। ওকে, এখানে হাফ কমন নেওয়া হলো, এডি যোগ ডিসি। এখান থেকে হাফ, দেখো প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু। প্রথম ভেক্টরের প্রথম বিন্দু হলো এ, আর শেষ ভেক্টরের শেষ বিন্দু হলো সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এসি। ওকে, দেখো এখানে পি কিউ এর মান পেলাম, এখানেও এসি, আর এখানে এস আর এর মান কত পেলাম? হাফ এসি। আর এসি তো আগে থেকেই যোগ করা আছে, এখন আর আমাদের যোগের কোনো প্রয়োজন নাই। ওকে, দেখো আমরা কিন্তু প্রমাণ করেই ফেলেছি যে পি কিউ এর মানও যেটা আর এস আর এর মানও কিন্তু সমান, আর এটা কি সমান্তরাল, এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণ করার প্রয়োজন অবকাশ থাকে না, তাই না? এখান থেকে আমরা লিখতে পারি যে পি কিউ সমান এস আর। পি কিউ সমান এস আর কেন? কারণ দেখো এখানেও হাফ এসি, এখানে এর মানটা কত আসছে? হাফ এসি। তার মানে হাফ এসি এখানেও, তার মানে এরাও সমান পরস্পর। আচ্ছা, সমান ভেক্টর হতে হলে তাদের কি শর্ত থাকবে? বারবার কিন্তু একই রকম ঘটনা আসতেছে, তাই না? সমান ভেক্টর হতে হলে তিনটা শর্ত থাকে, মান সমান হয়, আর তাদের যে ধারক রেখা একই হয় অথবা সমান্তরাল হয়, তাই না? দেখো অতএব মান সমান দিয়ে দিই, পি কিউ সমান এস আর। এবং দেখো এখানে পি কিউ যে ভেক্টর আছে, পি কিউ এর ধারক কোনটা হবে? ধারক সমান পি কিউ রেখা, তাই না? পি কিউ ভেক্টরে দেখো পি কিউ ভেক্টর কোন ভেক্টরের উপর আছে? কোন রেখার উপর আছে? পি কিউ রেখার উপর আছে। তার মানে ওদের ধারকও কিন্তু পি কিউ। আবার এখানে যে এস আর যে ভেক্টর, এস আর এর ধারক কিন্তু এস আরই, এরা কিন্তু একই রেখা নয়, যদি একই না হয় অতএব অবশ্যই এরা কি হবে? সমান্তরাল। কেন? কারণ সমান ভেক্টর হওয়ার শর্তই আছে তিনটা, তাই না? আমরা জানি। দ্বিতীয় শর্ত হচ্ছে ধারক রেখা একই হবে, যদি একই না হয় তাহলে সমান্তরাল হবে। এখানে কিন্তু তাহলে সমান্তরাল হয়ে গেল। ওকে, এখন দেখো আমরা একইভাবে প্রমাণ করতে পারি, একইভাবে প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? বাকি যে বাহুটা আছে, দেখো এবি বাহু এবং ডিসি বাহু, এরা সমান, এবি সমান ডিসি, এবং এরা সমান্তরাল। এবি সমান্তরাল ডিসি। ওকে, এই দেখো এই ত্রিভুজে, মানে এই যে ভিতরে যে চতুর্ভুজটা ছিল পি কিউ আর এস, আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি ভেক্টরের সাহায্যে যে পি কিউ এর সমান্তরাল আছে এস আর সরি এখানে পি কিউ হবে এস আর হবে এস পি সমান আর কিউ বা কিউ আর, এবং এস পি সমান্তরাল কিউ আর। ওকে, দেখো এই যে ভিতরে যে চতুর্ভুজটা ছিল পি কিউ আর এস, এটার বিপরীত বাহু দুটা, মানে পি কিউ বাহুর বিপরীত বাহু হচ্ছে এস আর, এটা সমান এবং সমান্তরাল প্রমাণ করলাম, এবং এস আর এস পি একইভাবে লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু এটা নিয়ে কাজ করি না, এটা নিয়ে আমাদের কোনো কি বলে এখানে তীর চিহ্ন ইউজ না করলে হচ্ছে, তাহলে এস পি এস সমান কি কিউ আর, এটা একইভাবে সমান এবং সমান্তরাল, এটা প্রমাণ করা যায়। যেহেতু একটা চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা অবশ্যই কি সামান্তরিক, কারণ সামান্তরিকের বিপরীত বাহু দুটা সমান এবং সমান্তরাল হয়। ওকে, এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের ডেসক্রিপশনে বক্সে আমাদের যে গ্রুপে আছে, গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে অবশ্যই গ্রুপে জয়েন করতে পারো, এবং কারো সমস্যা থাকলে ওখানে যে কমেন্ট করতে পারো বা পোস্ট করতে পারো, কোনো সমস্যা থাকলে, ভেক্টরের অধ্যায়ের কোনো সমস্যা থাকলে বা অন্য কোনো অধ্যায়ের কোনো সমস্যা থাকলে। আচ্ছা, পরে যে আমরা যে প্রমাণটা এখন করব, দেওয়া আছে এরকম একটা ত্রিভুজ। ঠিক আছে, মনে করো একটা ত্রিভুজ এ বি সি। দেখো একটা ত্রিভুজ আছে, এর বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, এসি বাহুর মধ্যবিন্দু হলো ই। ওকে, এবার এডি বাহুর মধ্যবিন্দু হলো এফ। ঠিক আছে, এখন যেটা প্রমাণ করতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে যে এডি যোগ, মানে এডি, তাহলে যোগ করে দাও, এ থেকে ডি যোগ করে দিলাম। ঠিক আছে, যেহেতু এখানে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে এ থেকে বি এর দিকে একটা তীর চিহ্ন হবে, যোগ বি এফ, বিই আর কি, তার মানে বি আর ই এটা যোগ করতে হবে, যোগ করে দিলাম। দিক চিহ্ন কিন্তু, তীর চিহ্ন কিন্তু ওই দিকেই হবে, এখানে দেওয়া আছে যেভাবে, এরকম ভাবে দিলাম। আর সি এফ, তাই না? সি থেকে এফ এইদিকে, তীর চিহ্নটা ওই দিকেই হবে, ঠিক না? এরকম। ওকে, এইটার মান 0, এটা প্রমাণ করতে হবে।
আমি আবার বলি, একটা ত্রিভুজ দেওয়া আছে, বড় একটা ত্রিভুজ এ বি সি, ঠিক আছে? এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, এই এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এ বি এর মধ্যবিন্দু হলো এফ। আমাদের যেটা প্রমাণ করতে হবে এডি যোগ বিই যোগ সিএফ, এটার মান 0। দেখো এটা একটা কি, এটা একটা ত্রিভুজ, মানে সবচেয়ে বড় যেটা ওটা একটা ত্রিভুজ। ত্রিভুজের তাহলে ত্রিভুজ বিধি অনুসারে আমরা এর তীর চিহ্ন দিয়ে দিলাম, এই দুটো একদিকে একই দিয়ে দিলাম, ওটা দিক দিলাম বিপরীত দিকে। ওকে, তাহলে আমরা এখন প্রমাণ শুরু করি। প্রমাণ, আচ্ছা প্রমাণ করতে হলে এই যে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আছে এডি বিই এবং সিএফ, এই বাহুগুলো যে ত্রিভুজটার ভিতরে আছে সেই ত্রিভুজটাকে নিয়ে এখানে এদের মানটা বের করতে হবে আলাদা আলাদা করে, ঠিক আছে? তাহলে দেখো, তবে একটা বিন্দুকে আমরা সবসময় কমন ধরে নেব, সেটাকে মনে করলাম এ থেকে শুরু করে আমরা ত্রিভুজটাকে মানে যে ত্রিভুজের ভিতরে এই বাহুগুলো আছে সেইগুলো আমরা ইন্ডিকেট করব, আলাদা করব। দেখো এখানে যদি আমরা লিখি এই এডি বাহু, এডি বাহু কোনটা? এই যে এডি বাহু এডি, এটা কিন্তু আমরা যদি এ বি ডি এই বাহু এই ত্রিভুজটা নিই, এর ভিতর কিন্তু এডি পেয়ে যাব। তার মানে দেখো এরকম আছে, যেটা বাকিগুলো বাদ দিয়ে দিলাম, এ বি ডি, এইখানে এ থেকে ডি এর দিকে কিন্তু একটা তীর চিহ্ন আছে, তাই না? আবার এ থেকে বি এর দিকে একটা আছে, বি থেকে ডি এর দিকে আছে, ওইখানে যা আছে আমি আলাদা করে জুম করে দেখালাম। ওকে, এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায়, এই ত্রিভুজ থেকে লেখা যায়, দেখো এ বি যোগ বিডি। আমি এ বি কেন, এ বি আর বিডি কেন যোগ করলাম? দেখো তীর চিহ্ন দুইটারই কিন্তু একই দিকে আছে, এজন্য এডি যোগ করে দিলাম, এ বি যোগ বিডি লিখলাম। এখান থেকে কি লেখা যায়? মান কত হবে? এডি, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু দ্বারা গঠিত ভেক্টর। ওকে, দেখো এইখান থেকে এডির মান পেলাম, তাই না? এডির মান পেয়ে গেলাম। বা এখান থেকে এডি সমান কি লেখা যায়? এডি সমান লেখা যায় এবি যোগ, এখানে দেখো বিডি আছে, বিডি মানে কত লেখা যায় বলতো? বিডি, ডি হলো বিসি এর মধ্যবিন্দু, তাই না? তাহলে বিডি লেখা যায়, বিডি কে লেখা যায় হাফ বিসি, হাফ বিসি, ভেক্টর দিয়ে দিলাম। ওকে, এখন একটার মান পেলাম, একটার মানই পেলাম এডির মান। একইভাবে আমাদের বিএফ এর বিই এর মান বের করতে হবে, সিএফ এর মানও বের করতে হবে। তাহলে আমরা দেখি বিই আছে কোনটা? এই যে বিই, আমরা যদি এ বিই ত্রিভুজটা নিই, দেখো এখানে কিন্তু সিবিইও আছে, কিন্তু এই ত্রিভুজটা আমরা কেন নেব না? কারণ আমরা একটা আগে থেকে একটা বিন্দুকে সিলেক্ট করে নিয়েছি যে এখান থেকে শুরু করে সবগুলো আমরা ত্রিভুজটাকে নেব, ঠিক আছে? তাহলে এই বিন্দুটাকে কমন রেখে সেইভাবে আমরা ত্রিভুজটা নিলাম এ বিই। যদি আমরা ত্রিভুজ লিখি, যে এখানে দেখো ত্রিভুজটা দেখতে কেমন হবে? এরকম, ঠিক আছে? এই যে এরকম ত্রিভুজটা, এ এখানে ছিল, এ এখানে ছিল, বি এখানে ছিল, ই। দেখো এই ত্রিভুজের দিক, যে কোন দিকে দিক আছে তীর চিহ্ন, বি থেকে ইর দিকে একটা তীর চিহ্ন এখান থেকে আমরা দেখলাম সেটা আছে, ওইখানেও আছে। আবার এ থেকে বির দিকে একটা তীর চিহ্ন আছে, আর এ থেকে এর দিকে একটা তীর চিহ্ন আছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এ বি যোগ বিই সমান সমান কি? দেখো প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু দ্বারা গঠিত ভেক্টর এই, ঠিক আছে? এই সমান হয়ে গেল। আমাদের লাগবে তো বিই এর মান, তাই না? বিই এর মান, তাহলে আমরা এখানে বিই রেখে দিলাম। বিই সমান কি লেখা যায়? এই, এই পাশে এবি আছে, এই পাশে প্লাস আছে, ওই পাশে কি হয়ে যাবে? মাইনাস, মানে এবি হলো। আমরা বিই এর মান পেলাম। বিই সমান, দেখো এই আছে, এই মানে কত? এতটুকু এই। তাহলে এই কে কি লেখা যায়? এই কে লেখা যায় হাফ এসি মাইনাস এবি। ওকে, আমরা পুরা ত্রিভুজের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে? পরে আমাদের দুইটা মান বের হয়ে গেল, এটার মান এবং এটার মান। এখন আমরা যেটার মান বের করব সেটা হচ্ছে সিএফ। ওকে, দেখো এখন সিএফ কোন ত্রিভুজ ভিতর আছে? সিএফ দেখো এটা আছে এই ত্রিভুজ ভিতর এ সি এফ। এই বিন্দু থেকে আমরা যেহেতু কমন ধরেছি এই বিন্দুটাকে, তাহলে এ সি এফ, এখান থেকে আমরা যদি লিখি, এখানে লিখলাম, ঠিক আছে? ওই যে ত্রিভুজটা এ সি এবং এফ এরকম যোগ করে দিলাম। এখানে ছিল এ, এখানে হলো সি, আর এটা হলো এফ। একই দিক আমরা যে এখন দিক দিয়ে দিই, সি থেকে এফ এর দিকে একটা দিক আছে, আর এ থেকে এই দিকে একটা দিক, আর এটার দিক হচ্ছে এরকম নিচের দিকে, তাই না? তাহলে এখন দেখো যে কোনো দুইটা দিক যে একই দিকে আছে, এইটার দিক এবং মানে এসি, এখান থেকে লেখা যায় এসি যোগ সিএফ, মানে একই দিকে আছে যেটা সিএফ সমান কি লেখা যায়? এএফ, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু শেষ ভেক্টর, এইভাবে
ঠিক আছে, আমাদের লাগবে হচ্ছে সিএফ এর মান, তাই না? তাহলে সিএফ সমান কি লিখতে পারি? সিএফ সমান লেখা যায় এএফ মাইনাস এসি, মানে এই পাশে প্লাস আছে এই পাশে যে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে এফ কে কি লেখা যায়? এফ কে লেখা যায় হাফ, এফ কে লেখা যায় হাফ এবি, দেখো হাফ এবি মাইনাস এসি। ওকে, এখন দেখো আমরা তিনটার মানই পেয়ে গেলাম, সিএফ এর মান এখানে পেলাম, এডি এর মান এখানে পেলাম, বিই এর মান, সবগুলো এখন আমরা কি করবো? এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে দেখি আমরা জিরো আসে কিনা। ওকে, আমরা এখন এক পাশে এই পাশে লিখি, আমরা কিন্তু তিনটার মান পেলাম, প্রথমে এডির মান, তারপরে কিন্তু বিই এর মান, এখন তারপরে সিএফ এর মান। আমরা এই মানগুলো বসিয়ে দেবো। দেখো এডি যোগ বিই যোগ সিএফ, দেখো সমান কত আসে? এডি মানে কত? এডি মানে হচ্ছে এবি, এবি যোগ হাফ বিসি যোগ এটার মান কত? বিই এর মান হাফ এসি মাইনাস এবি। ওকে, আর এটার মান কত? হাফ এবি, হাফ এবি মাইনাস এসি, দেখো মাইনাস এসি। এখানে দেখো কোনো কিছু যদি কাটাকাটি যায় সেগুলো আমরা বাদ দিয়ে দেবো, পরে বাকিগুলো নিয়ে কাজ করব। এই এবি এবং এই এবি এটা কিন্তু কাটাকাটি যায়, তাই না? তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে কি লেখা যায়? দেখো এবি এটা এটা কাটাকাটি গেল, আর এইখান দেখো এইটা এই যেটা আছে এখানে হাফ এসি আছে, মাইনাস আছে এসি, এই দুটা যদি আমরা বিয়োগ করি তাহলে আরো আমাদের মাইনাস হাফ থেকে যায়। আর এই দুইটা একসাথে করে নিই, এই দুইটা থেকে দুই পাশে দুইটারে কিন্তু আছে হাফ আছে, হাফ আছে, মানে হাফ কমন নিয়ে গেলাম। হাফ কমন নিয়ে এবি লিখলাম, এবি প্লাস এস কত বিসি, এই যে বিসি, এটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম। হাফ এবি মানে হাফটাকে কমন নিয়ে গেলাম, তাহলে থাকলো এবি, এই সে এবি, আর এখান থেকে হাফ কমন এখানে নিয়ে গেলাম, বিসি থাকলো সেই বিসি এখানে। ওকে, মাইনাস এসি। এখন দেখো এখানে দুইটা ভেক্টর যোগ কি হবে? প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু, মানে এখানে হবে কত? হাফ এসি। ও আর এই পাশে ছিল হাফ এসি, বিয়োগ করে দিলাম না? এখানে দেখো এই যে হাফ প্লাস হাফ এসি এবং মাইনাস হাফ এসি, এখানে বিয়োগ করলে কত হবে? মাইনাস হাফ এসি থাকলো। ওকে, এখন দেখো এখানে দুইটা ভেক্টরের যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু, মানে এখানে আসতেছে কত? এসি ভেক্টর, তার মানে এসি মাইনাস হাফ এসি। ওকে, দেখো এবার তার মানে এটা বিয়োগ করলে কত হবে? শূন্য। এই যে আমাদের কিন্তু প্রমাণ শেষ। ঠিক আছে না? এটাই আমাদের প্রমাণ করতে হবে। আমরা খুব সহজেই কিন্তু এই প্রমাণটা করে ফেললাম। তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে বেশি বেশি করে। কোনো সমস্যা হলে অবশ্যই ইনশাআল্লাহ এখানে কমেন্ট করে জানিয়ে দেবে, আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। এখন আমাদের দুইটা ম্যাথ, আমরা এখনো দুইটা প্রমাণ বাকি আছে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর সম্পর্কিত। আমরা কিন্তু গত ক্লাসে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন যারা আমাদের প্রথম ক্লাসটি দেখো নাই অবশ্যই দেখে নিবে। আমি কিছু এখানে সামান্য কিছু বলি। যেমন দেখো এডি একটা ভেক্টর, মনে করো এডি একটা ভেক্টর, বিস্তারিত বলতেছি না, যতটুকু দরকার ততটুকু বলতেছি। মনে করো এডি একটা ভেক্টর, এডি একটি ভেক্টর, এ এর অবস্থান, মনে করো এ এর অবস্থান ভেক্টর হলো এ, ঠিক আছে? আর ডি এর অবস্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর আর কি, ঠিক আছে? ভেক্টর লিখি, ভেক্টর সমান এ, আর ডি এর অবস্থান ভেক্টর হলো ডি। ওকে, একটা ভেক্টর মানে এডি একটা ভেক্টর, এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, ডি এর অবস্থান ভেক্টর হলো ডি। তাহলে আমরা দেখছিলাম গত ক্লাসে যে মনে করো এটা হচ্ছে এ, এটা হলো ডি। ওকে, এই এ থেকে ডি এর দিকে, তাহলে এডি সমান কত হবে? আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম, আমি সূত্রটাই মনে করে দিচ্ছি। এর ক্ষেত্রে যে আগে আছে, কোন বিন্দুটা আগে আছে? এটা আগে আছে, আর যে লাস্টে আছে কি? ডি। যে লাস্টে থাকবে সে তার অবস্থান ভেক্টর হবে আগে, মানে ডি মাইনাস হবে এ, প্রথমে যে থাকবে সে মাইনাস এ এর অবস্থান ভেক্টর। ওকে, এটা হলো ভেক্টরের মানে অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করা। এডি সমান কত হবে? ডি মাইনাস এ। আর এদের মধ্যবিন্দু, এদের কোন একটা মধ্যবিন্দু মনে করলাম সি, সি হলো এডি এর মধ্যবিন্দু। দেখো এডি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, হ্যাঁ, এডি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে? দুই পাশে যে ভেক্টর এর অবস্থান ভেক্টর কত? এ এর অবস্থান ভেক্টর কত? ডি। আমরা জানি, আমরা গত ক্লাসে দেখছিলাম এ প্লাস ডি বাই 2, এটা হবে তাদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, এটা আমরা মনে করে দিলাম। এখন যেটা আমরা প্রমাণ করবো এটার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে।
গত গত ক্লাসেও কিন্তু আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। ওকে, দেখো এখন আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে দুইটা প্রমাণ আছে আমরা ওইটা প্রমাণ করব। দেখো ট্রাপিজিয়াম কি আগে আমরা দেখি। ট্রাপিজিয়াম কি বলতো? ট্রাপিজিয়াম হচ্ছে যে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের কোনো বাহু কিন্তু পরস্পর সমান নয়, কিন্তু এদের ভিতর দুইটা সমান্তরাল থাকে আর বাকি দুইটা অসমান্তরাল থাকে। ঠিক আছে, তাহলে মনে করো তোমাকে একটা ট্রাপিজিয়াম দেওয়া হলো। ট্রাপিজিয়ামটা এরকম, ট্রাপিজিয়াম মনে করো একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই বাহু সমান্তরাল কিন্তু, আর কোন বাহু কিন্তু সমান নয়। এটা এ বি, মনে করো এটা সি, এটা হলো ডি। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তাই না? ট্রাপিজিয়াম, একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে। ট্রাপিজিয়ামের দুই এরকম এ বি চারটা বাহু আর কি। ঠিক আছে, বলা হলো এডি এর মধ্যবিন্দু হলো ই, তোমাকে বলে দিল, আর বিসি এর মধ্যবিন্দু হলো এফ, তোমাকে বলে দিল। ঠিক আছে, এখন ইএফ যোগ করতে হবে। ইএফ একটা বাহু হলো, তোমাকে যেটা প্রমাণ করতে হবে যে ইএফ সমান হাফ এবি যোগ ডিসি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। শুধু তাই নয়, আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। আমরা জানি সমান্তরাল প্রমাণ করা আমাদের কোনো বিষয় নাই, তাই না? এটা নিয়ে আমরা ভাবার কোনো দরকার নেই। দেখো এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করি। মনে করি এ বি সি ডি যে বিন্দুগুলো আছে, হ্যাঁ, এর অবস্থান ভেক্টর, আমরা অবস্থান ভেক্টর ধরে নিই। ভেক্টর যথাক্রমে কোনগুলো? এর অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর বি, সি এর অবস্থান ভেক্টর সি, ডি এর অবস্থান ভেক্টর মনে করলাম ডি। ওকে, দেখো এখন তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এবি সমান কি লিখতে পারি? দেখো যে প্রথমে থাকবে সে কিন্তু লাস্টে যাবে, যে দ্বিতীয় যে বিন্দুটা থাকবে বি আছে, তার মানে বি এর অবস্থান ভেক্টর আগে হবে, মাইনাস হবে এ এর অবস্থান ভেক্টর মাইনাস এ। এবার দেখো এ থেকে বি এর দিকে আমি একটা তীর চিহ্ন দিলাম, তাহলে এ থেকে বি এর দিকেই তীর চিহ্নটা দিয়ে দিলাম। এখানে যেভাবে প্রমাণ করতে হবে, তাই না? এইভাবে আমরা লিখি। এ ডি থেকে সি এর দিকে, এইদিকে ই থেকে এফ এর দিকে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এখন দেখো যে বিন্দুগুলো আমাদের, যে বাহুগুলো লাগবে এখান থেকে দেখাই যাচ্ছে, এবি লাগবে, ডিসি লাগবে, আর আছে ইএফ লাগবে। তাহলে ডিসি সমান কত হবে? ডিসি সমান হবে ডি বিন্দুর ডি এর অবস্থান ভেক্টর হবে লাস্টে, তাই না? সি এর অবস্থান ভেক্টর মাইনাস ডি এর অবস্থান ভেক্টর। ওকে, এখন দেখো ইএফ এর অবস্থান ভেক্টর, মানে ইএফ ভেক্টর সমান কত হবে? ইএফ সমান আমরা কি লিখতে পারি বলো? তার আগে একটা জিনিস দেখো, ইএফ, তাহলে আমাদের ই এর অবস্থান ভেক্টর কিন্তু আমরা এখানে ধরি নাই, তাহলে ই এর অবস্থান ভেক্টর কি হবে? ই এর অবস্থান ভেক্টর, খেয়াল করো, ই এর অবস্থান ভেক্টর কি হবে? ধরে নি ই, ছোট ই সমান কত হবে? যেহেতু ই কিন্তু এ এবং ডি এডি এর মধ্যবিন্দু সূত্র আমরা কিন্তু জানি, মধ্যবিন্দু ভেক্টর মানে অবস্থান ভেক্টর কি হয়? এই দুইটা কি করতে হবে? এই অবস্থান ভেক্টর এবং এর অবস্থান ভেক্টর যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে এর অবস্থান ভেক্টর হলো এ আর ডি এর অবস্থান হলো ডি, এটা ভাগ করলে 2 দিয়ে ভাগ করতে হবে। আবার এফ এর অবস্থান ভেক্টর, এফ এর অবস্থান ভেক্টর কি কত হবে? তাহলে এফটা হচ্ছে সি, মানে এ বি সি এর মধ্যবিন্দু, তার মানে বি এর অবস্থান ভেক্টর কত? বি, আর সি এর অবস্থান ভেক্টর হলো সি বাই 2। এটা হয়ে গেল। কিন্তু এখন আমাদের ইএফ সমান কত হবে? দেখো ইএফ সমান কত হবে? লাস্টে যে থাকবে তার অবস্থান ভেক্টর আগে, মানে এফ, ওই দেখো আমরা এফ ধরছিলাম, এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর, তাই না? ই এর অবস্থান ভেক্টর ছোটই। ওকে, এখন দেখো ই এবং এফ, ই এর মান আমরা জানি, এফ এর মান আমরা জানি, ওটা বসিয়ে দিলাম। ই মানে কত? এফ এর মান কত? বি যোগ সি বাই হলো 2। ওকে, মাইনাস এখানে যে মাইনাসটা আছে, মাইনাসটা বসিয়ে দিলাম, এ যোগ ডি বাই হলো 2। ওকে, এখন দেখো এখান থেকে যদি আমরা হাফ কমন নিই, দুই পাশে কিন্তু হাফ আছে, হাফ যদি কমন নিই এখানে কি লেখা যায়? বি যোগ সি মাইনাস এ মাইনাস ডি।
ওকে, এই হলো আমাদের কি, এখান থেকে আমরা বাইরে মানে হাফটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, আমাদের এখন যেটা প্রমাণ করতে হবে কোনটা বলো তো? আমাদের সমান এটা কি দেখাতে হবে যে হাফ এবি, তার মানে এবি ভেক্টর দিয়ে দিলাম, যোগ কত ডিসি ভেক্টর, তাই না, ডিসি এরকম দিয়ে দিলাম। দেখো এখন এইটা সমান করে আমরা এখানে লিখি, যাতে মানে আমরা এক লাইন গ্যাপ দিয়ে এরকম লিখি। আসলে এখানে আমাদের কোনটা কোনটা রাখবো কিভাবে বুঝবো, এই প্রমাণ দেখে আমরা বুঝতেছি যে এবি যোগ ডিসি প্রমাণ করতে হবে, তার লাস্ট লাইন আমরা এবি প্লাস ডিসি দিয়ে দিলাম, আর এই অনুসারে আমরা উপরে লিখি। তার মানে দেখো এবি সমান কি রাখি, এবি সমান কি আসে বলো তো? এবি সমান আসে এই বি ভেক্টরের অবস্থান ভেক্টর আগে হবে, মানে বি বিন্দুর, তার মানে বি মাইনাস হলো এ, ওকে, তার আগে কিন্তু হাফ আছে এরকম, প্লাস ডিসি, ডিসি মানে কত হবে, লাস্টে যেটা থাকবে সি মাইনাস ডি। এটা কিন্তু অনেকে বোঝো নাই, আমি আবার বলতেছি কিভাবে লিখলাম। আসলে আমাদের প্রমাণ করতে হবে এবি যোগ ডিসি। এখন এবি যোগ ডিসি এইখানে যে অক্ষরগুলো আছে আমরা কিভাবে সাজাবো এটা তো আমরা বুঝতে পারতেছি না, তাই না? তার জন্য আমরা একটু টেকনিক অবলম্বন করলাম, যেটা প্রমাণ করতে হবে সেটা আগে লিখে দিলাম। ঠিক আছে, লিখে দেওয়ার পরে এই যে এবি যোগ ডিসি, দেখো এবি এর অবস্থান ভেক্টর কত, বি মাইনাস এ, এখানে লিখলাম বি মাইনাস এ, যোগ মাঝখানে কিন্তু যোগ চিহ্ন আছে, এই দেখো যোগ চিহ্ন, এটা হলো এটা। ঠিক আছে, এইটা যোগ চিহ্নটা বসে দিলাম, আর ডিসি, ডিসি সমান কি লেখা যাবে, ডিসি সি মাইনাস ডি, এখানে লিখে দিলাম। এখানে কিন্তু এটার সাথে এই লাইন কিন্তু এই লাইনের পরে, এই লাইনটার পরে কিন্তু এই লাইনটা। ঠিক আছে, দেখো এইখানে বি মাইনাস এ আছে, এখানে বি মাইনাস এ প্লাস দিলাম, এই যে আর কি আছে সি মাইনাস ডি, দেখো সি মাইনাস ডি, সবকিছু ঠিকঠাক করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এখন প্রমাণ করে ফেললাম যে এখানে ইএফ সমান কত, হাফ বিসি প্লাস ডিসি। এই দুটা ভেক্টর কিন্তু এখন কি হয়ে গেছে, সমান হয়ে গেছে না? এখন মুছে দিই এই পাশে, দেখো এই দুটা ভেক্টর কিন্তু সমান হয়ে গেল, তাই না? ইএফ ভেক্টর সমান হাফ এবি যোগ ডিসি। ওকে, এখন দেখো এটা কিন্তু এই ভেক্টর এবং এদের যোগফল কিন্তু সমান হয়ে গেল। আমরা জানি দুইটা ভেক্টর সমান হয় কখন, তিনটা শর্ত, মান সমান হতে হবে, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। অর্থাৎ দেখো তার মান কত হবে, অর্থাৎ মান যদি লিখি ইএফ সমান হাফ এবি ভেক্টর বাদ যাবে যোগ ডিসি। ওকে, এই হলো, দেখো এটা কিন্তু প্রথম প্রমাণ শেষ। দ্বিতীয় আরেকটা প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে এটা যে মানে সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। সমান্তরাল প্রমাণ করতে হলে কি করতে হবে বলতো, ইএফ এর ধারক রেখা কোনটা হবে, ধারক হবে, দেখো ওই আমরা চিত্রটা অঙ্কন করি, আবার একটু ছোট করে মুছে ফেলছিলাম, যদি এরকম চিত্রটা ছিল এরকম অনেকটা, এখানে ছিল এ বি সি ডি, তাই না? এখানে ছিল ইএফ, ইএফ ছিল এখানে এরকম ইএফ, দেখো ইএফ এর ধারক রেখা কোনটা হবে, ইএফ। ওকে, আবার এখানে যে এবি, এবি এর ধারক, এবি ভেক্টরের ধারক কোনটা, এবি। আর ডিসি ভেক্টর, ডিসি এর ধারক রেখা কোনটা হবে, ডিসি। এরা কিন্তু কোনটাই কিন্তু একই ধারক রেখা না, এটা আলাদা, এটাও আলাদা, এটা আলাদা, কিন্তু কি হবে, একই নয়। তার মানে আমরা এখানে লিখি একই নয়, অতএব সমান্তরাল। একই যদি না হয় তাহলে যেহেতু সমান ভেক্টর হয়ে গেল, এরা কি সমান হয়ে গেছে না, তাহলে কি হবে, তাহলে তারা হবে সমান্তরাল, সমান্তরাল। ওকে, অতএব আমরা লিখতে পারি যে ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। ওকে, এই দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। এটা প্রমাণ করতে হবে আর এটা প্রমাণ করতে হবে। এইভাবে খুব সহজে কিন্তু আমরা যে এখানে অবস্থান ভেক্টর দিয়ে আমরা খুব সহজে এই ম্যাথটি করে ফেলতে পারলাম, তাই না? এই প্রমাণটা করে ফেললাম। এরপর আমরা এর আরেকটা প্রমাণ করে আজ আমাদের ক্লাসটা এখানে শেষ করব। পরে যে প্রমাণটা সেটা হলো, পরে প্রমাণটাও কিন্তু ট্রাপিজিয়াম দিয়ে, ঠিক আছে, ট্রাপিজিয়ামের, এবং এটা আমরা কিন্তু অবস্থান ভেক্টর দিয়ে করব। ওকে, দেখি পরের যে প্রমাণটা, দেখো একইভাবে একটা ট্রাপিজিয়াম আছে দেওয়া, ট্রাপিজিয়াম এরকম ট্রাপিজিয়াম আছে, মনে করলাম এটা হচ্ছে এ বি, এটা সি এবং এটা হলো ডি। ওকে, এই ট্রাপিজিয়ামের এখন হচ্ছে কর্ণের কথা বলা আছে, কর্ণ, একটা কর্ণ একটা কর্ণ। মনে করো যে এই কর্ণ এসি কর্ণের মধ্যবিন্দু হলো ই এবং বিডি কর্ণের মধ্যবিন্দু হলো এফ। ওকে, এই দুটো যোগ করে দিই। এখন তোমাকে বলা হলো যেটা প্রমাণ করতে হবে যে ইএফ সমান হাফ এবি মাইনাস ডিসি, এটা প্রমাণ করতে হবে। আর যেটা প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো
প্রমাণ করব আর তার আগে আমরা কি ধরবো প্রত্যেকটা যে অবস্থান ভেক্টর ধরে নিই মনে করি এ বি সি এবং ডি এর অবস্থান ভেক্টর কত এ এর অবস্থান ভেক্টর এ ঠিক আছে বি এর অবস্থান ভেক্টর বি সি এর অবস্থান ভেক্টর সি এবং ডি এর অবস্থান ভেক্টর হলো ডি ওকে আর এসি এর মধ্যবিন্দু কত ই আর বিডি এর মধ্যবিন্দু হলো এফ এটা তো আমরা দেখতেই পাচ্ছি এটা দেওয়া আছে এটা উদ্দীপকেই দেওয়া আছে বুঝছো তাহলে দেখো ইএফ আমাদের প্রমাণ করতে হবে ইএফ সমান হাফ এবি মাইনাস ডিসি তার মানে এখানে এবি বাহু আছে ডিসি বাহু আছে আর ইএফ বাহু আছে তার মানে এখানে আমরা এদিক থেকে এদিকে আমরা তীর চিহ্ন দিয়ে দিই এদিক থেকে এদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম এদিক থেকে এদিকে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো এখান থেকে এবি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি অবস্থান ভেক্টর হিসেবে এবি ভেক্টর সমান বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর বি এর অবস্থান ভেক্টর হলো বি মাইনাস এ এর অবস্থান হলো এ ওকে আবার ডিসি সমান কি লেখা যায় ডিসি সমান এখানে সি এর অবস্থান ভেক্টর মাইনাস ডি এর অবস্থান ভেক্টর ওকে আর ইএফ সমান কি লেখা যায় ইএফ তাহলে আমাদের অবস্থান ভেক্টর ইএফ এর অবস্থান ভেক্টর জানতে হবে অবস্থান ভেক্টর না জানলে তো আমরা বের করতে পারবো না তাই না তাহলে দেখো ইএফ সমান ই এর অবস্থান ভেক্টর ই এর অবস্থান ভেক্টর কত হবে বলতো ই এর অবস্থান ভেক্টর মনে করলাম ছোট ই সমান কত হবে এখন দেখো ই হলো এ এবং সি এসি এর মধ্যবিন্দু তাহলে এসি এর মধ্যবিন্দু হলো এ এর অবস্থান ভেক্টর প্লাস সি এর অবস্থান ভেক্টর বাই হচ্ছে 2 মানে মধ্যবিন্দু বের করার যে সূত্র দুই পাশে দুইটা অবস্থান ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ তাই না আবার এফ এর অবস্থান ভেক্টর কত হবে এফ এর অবস্থান ভেক্টর হলো এফ সমান কত হবে দেখো বি এর অবস্থান ভেক্টর আর ডি এর অবস্থান ভেক্টর বি যোগ ডি বাই কত 2 ওকে এখন দেখো আমরা এখান থেকে ইএফ সমান কি লিখতে পারি এই লাস্টে হবে এফ আছে এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর ওকে এখন দেখো ই মানে এফ মানে কত এফ মানে বি প্লাস ডি বাই 2 দেখো বি প্লাস ডি ডি ভেক্টর বাই হচ্ছে 2 মাইনাস এখানে কিন্তু মাইনাস আছে তাই না মাইনাসে ই এর অবস্থান ভেক্টর কোনটা এটা এ যোগ সি বাই হলো 2 ওকে এখন দেখো আমরা যদি দুই পাশ থেকে আমরা যদি কমন নিই বি মানে 2 কমন নিই এখান থেকে তাহলে এখান থাকবে এ বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি ওকে এখন দেখো মাইনাস এ মাইনাস সি আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে আমরা এর আগেও কিন্তু এটাই করেছি একটা টেকনিক অবলম্বন করেছি এখানে ফাঁকা রাখলাম ফাঁকা রেখে পরের লাইনে কিন্তু যা প্রমাণ করতে হবে সেটা বসিয়ে দেবো তাই না এখানে কি প্রমাণ করতে হবে হাফ এবি মাইনাস ডিসি হাফ এবি মাইনাস ডিসি এখানে লিখে দিলাম আর ঠিক তার আগে আমরা এখন কোনটা কিভাবে লিখবো সাজায় এখন আমরা ওইটা দেখে আমরা লিখতে পারতেছি তাই না এখন দেখো এবি মানে কত এবি মানে হলো এই যেটা বি মাইনাস এ যোগ কত এডি আছে সরি এখানে বিয়োগ আছে মাইনাস ডিসি মানে কত ডিসি মানে সি মাইনাস ডি দেখো সি মাইনাস ডি ওকে সমান এটা এইভাবে তুমি যদি লেখো তাহলে কেউ তো আর বুঝতে পারবে না যে তুমি এটা আগে লিখে তারপর এটা লিখছো কোনো সমস্যা নেই এভাবে তোমরা লিখতে পারো তাই না এভাবে কিন্তু লেখা যাচ্ছে ওকে এভাবে আমরা লিখতে পারি তাহলে আমরা প্রমাণ করলাম যে ই এর সমান হলো হাফ মাইনাস মানে এবি মাইনাস ডিসি ওকে আমাদের এখন এই দুইটা ভেক্টর আমাদের সমান হয়ে গেল এখন যেটা প্রমাণ করতে হবে দেখো অতএব এখানে আমরা কি লিখতে পারি অতএব ইএফ সমান হলো হাফ এবি মাইনাস ডিসি ওকে আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এখন কি করতে পারি অতএব আমরা লেখা যায় এখান থেকে আমরা যেহেতু এটা সমান ভেক্টর হয়ে গেল সমান ভেক্টরে কয়টা শর্ত তিনটা শর্ত প্রথম শর্ত হচ্ছে মান সমান হবে দ্বিতীয় শর্ত এক মানে ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে তাই না তাহলে এখান থেকে মান সমান হলে হাফ এবি মাইনাস ডিসি লিখলাম এই যে হাফ এবি মাইনাস ডিসি মানে মান সমান হয়ে গেল মান থাকলে তো আর ওখানে ভেক্টর চিহ্ন থাকবে না এখন প্রমাণ করার বিষয় আছে সমান্তরাল কিনা দেখো একইভাবে আমরা মানে অন্য যেগুলো করেছি ইএফ এর ধারক কোনটা হবে ইএফ এর ধারক হবে ইএফ রেখা আবার এবি এর ধারক কোনটা হবে এবি আর ডিসি এর ধারক কোনটা হবে ডিসি বাহু ওকে এই হলো আমাদের
ধারক রেখাগুলো। এখন দেখো ধারক রেখা এইগুলো কিন্তু একই নয়, তাই না? একই নয়। এখন দেখো একটা ধারক রেখা সেটা, একটা ধারক রেখা, একটা ধারক রেখা, একটাও কিন্তু একই নয়, একই নয়। যদি একই না হয় তাহলে কি হতে হবে? তাহলে অবশ্যই তারা সমান্তরাল হবে, তাই না? অতএব এরা কি? অতএব সমান্তরাল। অতএব আমরা লিখতে পারি EF সমান্তরাল AB সমান্তরাল DC। কেন? কারণ এটা কিন্তু সমান ভেক্টর আগে থেকে হয়ে গেছে, তাই না? যেহেতু সমান ভেক্টর, সমান ভেক্টরের শর্তই হচ্ছে মান সমান হবে এবং ধারক রেখা একই হবে, আর একই না হলে সমান্তরাল হতে হবে। যেহেতু এরা একই না হয় নাই, তার মানে অবশ্যই সমান্তরাল হবে। এইভাবে কিন্তু আমরা সবগুলো ম্যাথ আমরা সলভ করে ফেললাম। তোমরা কিন্তু বাসায় অনেক বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমাদের গত ক্লাসটিও অবশ্যই করবে, আর এই ক্লাসটি করলে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না ভেক্টরের উপরে, সমতল ভেক্টরের উপরে। তারপরে যদি কারো কোনো বিষয় নিয়ে আরো জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমাদের যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমাদের একটা লাইক কমেন্ট করে দিবে এবং অবশ্যই আমাদের এখানে সাবস্ক্রাইব করে দিবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।